আসসালামু আলাইকুম, খোরশেদা কাকলি স্বাগত জানাচ্ছে এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির ২ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলমের আদালত পৃথক এই ২ মামলায় রায় ঘোষণা করেন। রায়ে ২ মামলার মূল আসামি শেখ রেহানার ২ সন্তান আজমিনা সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিককে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়। আরেক সন্তান সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তার খালা ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়ে ২ ভাই বোনকে প্লট বরাদ্দে সহায়তা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ মামলায় ২ বছর করে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া শেখ হাসিনা সহ অন্য আসামিদের ৫ বছর করে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা করে অর্থদণ্ড দেয় আদালত। আত্মসমর্পণের পর হেফাজতে থাকা একমাত্র আসামি রাজুকের সদস্য মোহাম্মদ খোরশেদ আলমকে ২ মামলায় ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সাথে বরাদ্দ প্লট বাতিলে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশও দেন আদালত। এর আগে পূর্বাচল প্লট দুর্নীতির পৃথক ৪ মামলায় শেখ হাসিনাকে মোট ২৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি অন্যান্য আসামিদেরও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা মিথ্যা হলফনামা দিয়েছেন, তাদের নিজ নিজ নামে ঢাকায় এবং ঢাকার আশেপাশে রাজুকের এলাকাধীন জায়গাতে তাদের অভিজাত এলাকায় তাদের নামে ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকীর সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়। সেই ক্ষেত্রে আদালত উক্ত প্লটটি বাজেয়াপ্ত ঘোষণা করেছে। জামায়াত ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা মিথ্যাবাদী তারা মানবদরদী হতে পারে না। তিনি বলেন, নারীদের হেনস্থা করে বক্তব্য দিয়ে জামায়াত আমির এখন আইডি হ্যাকড হবার মিথ্যা কথা বলছেন। যে দলের নেতা নিজের দলের নারীদের অপদস্থ করতে পারেন, তারা ক্ষমতায় গেলে দেশের নারীদের কতটা অপদস্থ করবে তা পরিষ্কার। খুলনায় নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময়ও এই দলটি এমন করেছিল। তারা ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়েও নানা ছলচাতুরির চেষ্টা করছে। বিস্তারিত ইমরুল আহসানের রিপোর্টে। মানুষে মানুষে সয়লাভ খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ। জনতার ঢল মাঠ ছাড়িয়ে উপচে পড়ে আশপাশের সব রাস্তায়। ২২ বছর পর তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না নেতাকর্মী আর সমর্থকদের। উপস্থিত জনতার উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান বলেন, শুধু তার দলেরই অভিজ্ঞতা আছে দেশ পরিচালনার। ধানের শীষে ভোট চেয়ে বিএনপির উপর ভরসা রাখার আহ্বান জানান তিনি। একটি গোষ্ঠী, অর্ধেক জনগোষ্ঠী নারীকে কলঙ্কজনকভাবে অপমানিত করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবেন। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে। এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো? যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? যারা আপনাদেরকে এভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন? আজ সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। বিএনপির চেয়ারম্যান বলেন, নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য একটি দল ধর্মকে ব্যবহার করছে, আশ্রয় নিচ্ছে মিথ্যার। নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। কাজে এরা নির্বাচনের আগে
নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। এরা নিজেদের প্রয়োজনে নিজেদের সাথে মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে, হাজারো লক্ষ কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলে, যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে, এরা আর যাই হোক, এরা দেশ জননী হতে পারে না। ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করেন তারেক রহমান। একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। শুনেছেন এই কথা আপনারা? প্রিয় ভাই বোনেরা, ষড়যন্ত্র কিন্তু আবার শুরু করেছে। এই যে যাদের কথা বলেছি প্রথমে, তারা জনগণের সামনে সকাল বিকাল মিথ্যে কথা বলছে। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে খুলনার মৃত শিল্প কারখানা পুনরায় চালু করা হবে, বেকারদের জন্য কর্মসংস্থান ও নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা হবে। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই, যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয়, সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদেরও কর্মসংস্থান হয়, সেভাবে আমরা এই অঞ্চলের শিল্প নগরীকে গড়ে তুলতে চাই। দুপুরের পর যশোরের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে আক্রমণের চেয়ে নির্বাচনী প্রচারে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনার উপর বেশি জোর দিচ্ছেন তারেক রহমান। প্রতিশ্রুতির বাস্তবায়নে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাধারণ ভোটারদের সমর্থন চাইলেন তিনি। বললেন, সবাইকে নিয়ে গঠন করা হবে আগামীর বাংলাদেশ, জনগণ পাবে সুশাসন। ইমরুল হাসান, এনটিভি নিউজ, খালিশপুর, খুলনা। যে কোনো মূল্যে জিততে হবে এ আদর্শ 11 দলীয় জোটে নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। দেশের মানুষের ভালোবাসা জয় করেই আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কক্সবাজারের নির্বাচনী জনসভায় তিনি এও বলেন, চারিদিকে অন্ধকার দেখে একটি দল নানাভাবে গুজব ছড়িয়ে হেয় করার চেষ্টা করছে। অতীতের ফ্যাসিবাদী রাজনীতির কবর রচনা করা হবেও জানান তিনি। কক্সবাজার থেকে আপিল শাহরিয়ারের রিপোর্ট। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের চট্টগ্রাম বিভাগের নির্বাচনী প্রচারণার শুরুটা হয় কক্সবাজারের মহেশখালী দিয়ে। সকাল থেকেই লোকে লোকারণ্য পাহাড়ি দ্বীপের জনসভাস্থল। মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা নিয়ে কক্সবাজার 2 আসনে লড়ছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। নতুন বাংলাদেশ বিনির্মাণে 11 দলীয় জোটের পাশে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান দলটির আমির শফিকুর রহমান। শরীফ ওসমান বিন হাদি, তার হত্যাকারীর জন্য কোনো মায়া নাই, দয়া নাই, ছাড় নাই। এদের সহযোদ্ধাদের বিচার তো হতে হবে, এটা তো ন্যায্যতার দাবি। তবে কারো উপর অবিচার করা হবে না ইনশাআল্লাহ। কোনো পাইকারি জরিমানা নাই, ন্যায় অন্যায় সব কিছুকে গুলায় ফেলার কোনো কর্মসূচি আমাদের নাই। তারপরে আমরা কথা দিচ্ছি, মানুষ তো ভুল করতেই পারে। অনুতপ্ত হয়ে যদি তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করে যে তারা তাদের কাজের জন্য লজ্জিত, অবশ্যই তাদের ব্যাপারটা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে ইনশাআল্লাহ। এই দেশ চালাতে হবে তো। এই মানুষগুলো এই দেশেরই মানুষ। কোথায় ফেলবো? সাগরে? এদেরকে সাগরে ফেলতে পারবো না। আর এত মানুষকে জায়গা দেওয়ার মতো জেল বাংলাদেশে নাই। সবার লাগবে না, লেজ ধরে পা ধরে টানাটানি না করে কান ধরে টান দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের এদেশে ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নিজের আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা, বক্তব্য, চরিত্রে নিয়ে আসো। বলবা আমাদের দল, আমাদের শাসকই পারবে, আমাদের সরকারই পারবে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে। অবশ্যই এইভাবে বলে নাই, কেউ কেউ বলেছেন টুটি চেপে ধরতে, বগলের তলে ঋণ খেলাপি, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে। আশ্বাস পেছায়ও আসবে এই কথা শুনে। জনসভা শেষে হেলিকপ্টারে করে কক্সবাজার সদরে সমাবেশে আসেন তিনি। আমিরের উপস্থিত হওয়ার আগেই নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ হয় গোল চত্বর মাঠ। মাঠ ছাড়িয়ে জনস্রোতের ঢেউ ছড়িয়ে পড়ে আশপাশের সড়কেও। এ সময় বক্তব্য রাখেন কক্সবাজার আসনের প্রার্থী ও জেলার নেতারা। সরকার গঠন করতে পারলে ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানান জামায়াতে ইসলামীর আমির। বিভিন্ন ধরনের অনেক কিছু রটায় গঠায়, কারা করে এগুলা? যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিনকেও রাত মনে করে, দিশাহারা হয়ে যায়। কি করবে, কি বলবে, হিসাব খুঁজে পায় না।
কিন্তু মনে রাখবেন, এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। জনগণের দেহের উপর চাবুক মারতে পারবেন, মনের উপরে চাবুক মারতে পারবেন না। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে, ডাকাতের মতো ছুরের মতো লেগেছে। সামনে থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। হ্যাঁ, পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না ইনশাল্লাহ। এ সময় তিনি গণভোটে হ্যাঁকে জয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। দেশ গঠনের কর্মপরিকল্পনা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। চট্টগ্রাম বিভাগে এসে এ অঞ্চলের সম্ভাবনা ও সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন। বললেন ইনসাফের ভিত্তিতে দেশ গড়ার কথা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, কক্সবাজার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ঠাকুরগাঁও ১ আসনে নিজ নির্বাচনী এলাকায় ঢোলারহাটে জনসংযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নারীদের প্রতি জামায়াতে ইসলামীর নেতিবাচক আদর্শের কথা উল্লেখ করে দেশটাকে দলটা আফগানিস্তান বানাতে চায় বলে অভিযোগ করেন তিনি। খুলনা ৫ আসনের ডুমুরিয়া উপজেলার পাহাড়পুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিজের জন্য দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সিলেট ৪ আসনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। নাটোর ৩ আসনের এনসিপি প্রার্থী SM জার্জিস কাদির গণসংযোগ করেছেন সিংড়া উপজেলার বিভিন্ন হাট ও বাজারে। একই আসনের বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু সিংড়া বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন। মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে না পারলে তা সুষ্ঠু নির্বাচনে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনে সহিংসতা হবার ঝুঁকি রয়েছে। কর্তৃত্ববাদ পতন পরবর্তী ১.৫ বছর প্রত্যাশা প্রাপ্তির শীর্ষক গবেষণা উপস্থাপনার শেষে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নেয়নি রাজনৈতিক দলগুলো। বিভিন্ন দলের নোট অফ ডিসেন্টের জন্য দুর্বল হয়েছে জুলাই সনদ। যেরকম স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা তৈরির কথা ছিল, সেটি ব্যর্থ হয়েছে জানিয়ে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া অন্তর্ঘাতের শিকার হয়ে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। টিআইবির গবেষণায় উঠে আসে 2024-এর আগস্ট থেকে 2025-এর ডিসেম্বর পর্যন্ত 17 মাসে হওয়া ৬৬টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় বিএনপির 90%, আওয়ামী লীগ 20% এবং জামায়াতের 7% সংশ্লিষ্টতা রয়েছে। রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট নিয়ে যে সরকার দায়িত্ব পালনটা করছে, তারা শুরু থেকে সংস্কার শুধু সংস্কার হিসেবে দেখেছে। বাস্তবায়নের পথে যে ঝুঁকিগুলো থাকতে পারে, যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ক্ষেত্রে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে ঝুঁকি চিহ্নিত করা, বিশ্লেষণ করে তার উপর ভিত্তি করে নিরসনের উপায় অনুসন্ধান করা, সেই প্রয়াস আমরা মোটেও দেখিনি। যে কারণে যে সূত্রগুলো থেকে ঝুঁকি ছিল এবং আছে, সেগুলোই অতি ক্ষমতায়িত হয়েছে এবং সেগুলো প্রিভেইল করেছে। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার প্রথম সাক্ষী হিসেবে নিহত আইনজীবীর বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন আদালতে উপস্থিত হয়ে তার জবানবন্দি প্রদান করেন। তার সাক্ষ্য প্রদানের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া শুরু হলো। শুনানির শুরুতে কারাগারে থাকা অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া সকল আসামিকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে প্রায় 50 জন সাক্ষীকে সমন জারি করতে আদালতে নিবেদন করেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর করাইল বস্তির আনসার ক্যাম্প মাঠে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত এই ক্যাম্প থেকে বিনামূল্যে ওষুধ এবং চেক আপ করাতে পারবেন স্থানীয়রা। ভবিষ্যতে দেশের ব্যাংকিং খাতের জন্য বড় চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে পেশাদারিত্ব বজায় রেখে ব্যাংকিং কার্যক্রম এগিয়ে নিতে ব্যাংকারদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা
ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এ আহ্বান জানান অর্থ উপদেষ্টা। আগামীতে রাজনৈতিক বা আমলাতান্ত্রিক হস্তক্ষেপ আসতে পারে জানিয়ে কৌশল অবলম্বন করে পেশার নৈতিকতা থেকে কেউ যেন বিচ্যুত না হয় সেই পরামর্শ দেন তিনি। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, সরকার সোনালী ব্যাংককে কমার্শিয়াল প্রিন্সিপাল অনুযায়ী চলার পূর্ণ স্বাধীনতা দেবে। এক্ষেত্রে কাঠামোগত পরিবর্তন ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। এছাড়া রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়াতে ব্যাংকটির কার্যক্রম ত্বরান্বিত করারও তাগিদ দেন তিনি। পাশাপাশি ঋণ দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা ও সাহসী উদ্যোগ নেওয়ার কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আমি আশা করব ভবিষ্যতে, কারণ ব্যাংকিং সেক্টরের যা অবস্থা, তার মধ্যে যে সোনালী ব্যাংক এবং অন্য কয়েকটা প্রাইভেট ব্যাংক আমি বলবো পারফরমেন্স ভালো, এবং ভবিষ্যতে কিন্তু আপনাদের আরও বেশি বড় চ্যালেঞ্জ। আমরা ইন্টারিম গভর্নমেন্টের চেষ্টা করেছি দেশের অর্থনৈতিক অবস্থাটাকে মোটামুটি স্টেবল করা এবং এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার একটা সহায়ক ভূমিকা পালন করার জন্য, কিন্তু চ্যালেঞ্জগুলো কিন্তু সামনে আরও বেশি পড়ে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।